নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা বর্ধন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ মূলত আমরা আলোচনা করছি। দেশে প্রত্যেক দিন কোটি কোটি টাকার খেলা হচ্ছে, অর্থাৎ আইপিএল ম্যাচ হচ্ছে। আর এই আইপিএল কে কেন্দ্র করে ক্রীড়া প্রেমিকদের মধ্যেও এক প্রকার উৎসাহ কাজ করে। আইপিএল খেলা দেখার জন্য মোটা অঙ্কের টিকিট কেটে কখনো কলকাতা কখনো দিল্লি ছুটে যেতে হয় ক্রীড়া প্রেমিকদের একবারের মতো ম্যাচকে দেখার জন্য। আইপিএল কে কেন্দ্র করে প্রতিনিয়ত এক প্রকার উন্মাদনা থাকে ক্রীড়া প্রেমিকদের মধ্যে, কিন্তু দুর্ভাগ্যের কারণ হচ্ছে আমাদের রাজ্যে কিন্তু আইপিএল বা কোনো আন্তর্জাতিক খেলা এখনো পর্যন্ত হয়নি। কিন্তু একটি সুখবর রয়েছে ইতিমধ্যে। রাজ্যে আজ এসেছেন রাজনৈতিক প্রচারে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তিনি রাজ্যে এসে এবার আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন খুব শীঘ্রই এবার রাজ্যেও আইপিএল খেলা এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন খেলার আয়োজন করা হবে। সেই খবর শোনা মাত্রই কিন্তু রাজ্যে এক প্রকার খুশির বাতাস বইছে। বিশেষ করে যারা ক্রীড়া প্রেমিকরা রয়েছেন তাদের মধ্যেও খুশি, তৎসঙ্গে খেলোয়াড়দেরও এক প্রকার উৎসাহ জেগেছে অমিত শাহের সেই বক্তব্যকে কেন্দ্র করে। তিনি আজ জনসভায় মূলত কি বলেছেন প্রথমেই শোনাচ্ছি। नरसिंहगढ़ में अंतर्राष्ट्रीय क्रिकेट स्टेडियम बन रहा है, जिससे आईपीएल और राष्ट्रीय मैच भी यहां आएगी। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য। একেবারে তিনি কোট আনকোট বলেছেন যে কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিভিন্ন আইপিএল খেলা, তৎসঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার স্টুডিওতে রয়েছে, আমার সাথে রয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। তারপরেই রয়েছে মরিময় রায়, ক্রীড়া সাংবাদিক, আপনাকেও নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাই। এতে আজ অমিত শাহের যে মূলত আলোচনা বা তিনি যে জনসমাবেশ করেছেন সে বিষয় নিয়ে আমি প্রথমেই প্রশ্ন করছি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দেকে। আজকের যে এই ঘোষণা, সেই ঘোষণাকে কেন্দ্র করে কি মনে হয়, কি অনুভূতি, যে এতদিন যাবত রাজ্যে যে আন্তর্জাতিক খেলা বা আইপিএল খেলা হয়নি, এবার রাজ্যের বুকে হতে যাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টি? বিষয়টি তো সারা ত্রিপুরা রাজ্যের ক্রীড়া প্রেমিক তথা আমরা যারা অ্যাসোসিয়েশনে আছি, অলরেডি আমাদের কাছে মেসেজ এসছে সঙ্গে সঙ্গেই, এটা নিয়ে আমরা বসছিলামও। তো এটা ত্রিপুরা রাজ্যের বাসীর কাছে তো অত্যন্ত আনন্দের খবর এবং গর্বের। আমরা অ্যাসোসিয়েশন যারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি, আমাদের একটা এক্সট্রা মাইলেজ আমরা পেলাম আজকে, যে করেই হোক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে স্টেডিয়াম শেষ করতে হবে, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এবং আমাদের প্রচেষ্টাও চলছে এই ব্যাপারে। আমরা যারা স্টেডিয়াম বানাচ্ছেন, যারা এগ্রিমেন্টে আছে যে এজেন্সি, তাকে আমরা অলরেডি বলে দিয়েছিলাম আজ থেকে 7-8 দিন আগেই যে আমাদের 6 মাস টার্গেটের মধ্যে এই স্টেডিয়াম শেষ করতে হবে, এইভাবে তোমরা আমাদের একটা বার চার্ট বানিয়ে দাও। আর আমরা ওদেরকে মোটামুটি এই ব্যাপারে আমরা অলরেডি স্টেপ নিয়েছি। এবং আজকে যেটা মাননীয় গৃহমন্ত্রী যেটা বললেন আজকে নির্বাচনী সভায়, এটা আমাদের কাছে সত্যিই আজকে আমরা খুব উৎসাহিত এবং আমাদের এই কাজটা আরো সামনের দিকে আরো করতে আমাদের জন্য এটা আমরা একটা এক্সট্রা মাইলেজ পেয়েছি বলবই। এবং অ্যাসোসিয়েশনের কাছে এটা অত্যন্ত গর্ব। আগামী বছর আইপিএল কি রাজ্যের বুকে দেখা যাবে? আমরা প্রচেষ্টা তো 100% করব। আর একটা কমিটমেন্ট যখন একটা ইউনিয়ন মিনিস্টার দিয়েছেন, সেটার সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের যতটুকু সম্ভব 100% আমরা করার চেষ্টা করব। এবং আমরা তো বলেছি অলরেডি আমরা স্টেপ নিয়েছি। এবং আমরা এই কারণে কিছুদিন আগে একটা আইপিএল উদ্বোধনে চেন্নাই আমি গেছিলাম। সেখানে মাননীয় সচিব যিনি বিসিসিআই জয় শাহজির সাথেও আমাদের কথা হয়েছে এবং উনি একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন, আমরা একটা ইনভাইটেশন দিয়েছি ওনাকে জুন মাসে। সেটা আমাদের 3-4 বছর ধরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে না বিভিন্ন টুর্নামেন্টের, ওনাকে আমরা ইনভাইট করেছি। আশা করি উনিও আসবেন এবং এই ব্যাপারেও আমরা আরো সবিস্তারে আলোচনা করে যাতে আমরা আগামী বছর আইপিএল ম্যাচ আমরা করাতে পারি, তার জন্য আমাদের সর্বত প্রচেষ্টা থাকবে।
একদম। এবার আমি যাচ্ছি ক্রীড়া সাংবাদিক মণিময় রায়ের সাথে। মণিময় দা, আপনি তো বহুবার রাজ্যের বাইরে গিয়ে বিভিন্ন খেলা কভার করেছেন। এবার যদি রাজ্যের বুকে আন্তর্জাতিক বিভিন্ন খেলা হয় বা আইপিএল ম্যাচ হয়, তখন প্রেস বক্সে বসে আপনি সেই খেলা যদি কভার করেন, কি অনুভূতি হবে? এটা এটা একটা অন্যরকম অনুভূতি। আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ কভার করা আর প্রেস বক্সে বসে কভার করা যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায়, এটা একটা আলাদা অনুভূতি হয়। এবং মানে এই রাজ্যে বসে ইন্টারন্যাশনাল ম্যাচ, ইন্টারন্যাশনাল নাম না থাকলেও ইন্টারন্যাশনাল ক্লাসের খেলা আমরা এখানে কভার করেছি। যেমন ইংল্যান্ডের একটা টিম এখানে এসেছিল আন্ডার এজের 19-এ। এই অশ্বিন তখন ভারতীয় দলের ক্যাপ্টেন আন্ডার 19-এ। বা আমাদের অনেকে আমরা দেখেছি, ছিলাম, আমরাও প্রেস বক্সে বসে এটা কভার করেছি এবং কমেন্টেটর বক্সেও ছিলাম। আবার ইন্টারন্যাশনাল ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছে এমন অনেক ক্রিকেটার ত্রিপুরা রাজ্যে খেলে গেছে। এই এমবিবি স্টেডিয়ামে দাঁড়িয়ে ব্ল্যাকেও টিকিট বিক্রি হয়েছে এখানে, দেওধর ট্রফি বা দলীপ ট্রফির খেলায়। এগুলি উপভোগ করার সুযোগ আগরতলায় বসেছে। কিন্তু আইপিএলের যে বিষয়টা, আইপিএল বিষয়টাই হচ্ছে একটা অন্য ধাঁচের বিষয়। এখানে কোনো মানে একটা ঘোষণাকে, মানে সচিব এখানে উপস্থিত আছেন, সুব্রতদের কিন্তু দায়িত্বটা অনেক বেশি পড়ে গেল এই মুহূর্তে। কি কারণে বলছি, যে 20 আগস্ট 2017 সালে এই স্টেডিয়ামে, যে স্টেডিয়ামের কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন, সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 2017 সালে। এবং তখন যে কথাটা বলা হয়েছিল যে চুক্তির ভেতরেই আছে, যেটা ওদের পড়তে সুবিধা হবে, কাজটা করতে সুবিধা হবে, সেটা হচ্ছে 22 মাসের ভেতরে এটা কমপ্লিট করতে হবে। নানাও কারণ, সুব্রত ওরা মাত্র এলো, এই মুহূর্তেই করে ফেলেন, আপনারা পারছেন না, এগুলো বলার মতো সময়ও আসেনি, আর উচিত হবে না। সিনসিয়ারলি কাজ করছে তো। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই যে কয়েকদিন আমরা যা দেখছি ওদের, বিশেষ করে স্থানীয় ক্রিকেট যেভাবে হচ্ছে এই মুহূর্তে, তো মানে ইররেসপেক্টিভ অফ আদার থিংস, অস্বীকার করার উপায় নেই, প্রশংসার দাবি রাখে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রায় 17 সাল থেকে এতদিন পর্যন্ত হুট করে 1 বছরের ভেতরে স্টেডিয়াম কমপ্লিট করা কিন্তু দুরূহ কাজ। প্রচণ্ড রকমের পরিশ্রম করতে হবে। এবং তাদের টোটাল যে অ্যাসোসিয়েশনের ভেতরে যে কমিটি, প্রথম ফরমেশন যেটা লাগবে, একটা আলাদা এক্সপার্ট কমিটি করতে হবে, যেটা ওনারা দায়িত্ব নেওয়ার আগেই এটা মানে ভাঙা হয়ে গেছে। এই মুহূর্তে ওদের একটা এক্সপার্ট কমিটি করতে হবে, এক্সপার্ট লোকদের আনতে হবে। এই মুহূর্তে মানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাতে ইন্টারন্যাশনালের পিচ করার মতো দক্ষ কারিগর এই মুহূর্তে হাতে নেই, আনতে হবে। আমাদের ত্রিপুরার ছেলেই আছে, দক্ষ ত্রিপুরার ছেলেই আছে, আনতে হবে। সুতরাং একটা প্ল্যানিং করে, এই যে আজকেই মিটিং করে যে সিদ্ধান্ত, স্বরাষ্ট্রমন্ত্রী তো হঠাৎ করে কথা বলে দিয়েছেন, ঘটনাটা তা না। এটা যদি আপনি যদি এটা পলিটিক্যাল মানে রাজনৈতিক বক্তৃতা বলে ধরে নেন, এটা ভুল হবে। উনি কনফিডেন্টলি বিষয়টা বলেছেন। আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তার কথা রাখার দায় এবং দায়িত্ব এখন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন করবে। বাস্তব সমস্যাটা কোন জায়গায় আমি বলছি, আমার যে অভিজ্ঞতা, আমি 78 সাল থেকে তো এই লাইনে আছি, আমি দেখছি তো বাস্তব সমস্যাটা যেটা হবে, সেটা মাঠ হয়তো হবে না, স্টেডিয়ামের একটা জায়গা ঠিকঠাক করে মানুষের বসার জায়গা প্রায় এখন বোধহয় 22,500 ক্যাপাসিটি হবে। যে সমস্যাটা স্টেডিয়ামটা তৈরি করতে হবে, যে অ্যাপ্রোচের যে তাদের যে প্রবলেমটা হবে, যে জায়গাটা মানে সবচেয়ে বড় সমস্যায় পড়বে সিনসিয়ারলি কাজ করা সত্ত্বেও। কারণ ওদের সবচেয়ে বড় সুবিধা, ওদের প্রেসিডেন্ট এই মুহূর্তে তপন লোধ একজন, নিজেও একজন বাস্তববাদ এবং সৎ, মানে অসাধারণ সৎ মানুষ। এই জায়গায় দাঁড়িয়ে যে অ্যাপ্রোচ জায়গায় যে পার্কিংয়ের জায়গাতেই এখন সমস্যা আছে, একটা পার্কিং স্পেস বার করতে হবে এদের। এটা গেল একটা। স্টেডিয়ামের জায়গাটা হয়ে যাওয়ার পরেও যে সমস্যাটা সবচেয়ে বড় দাঁড়াবে, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের হাতে কোনো 5 স্টার হোটেল নেই।
একদমই। পাঁচ সেই তারা বিষয়টা আমি আসবো। পাঁচ আগে তারা এর হোটেল আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বিষয়। অবশ্যই করব সুব্রত দাকে, সেটা হচ্ছে আচ্ছা যখন অমিত শাহ সেই ঘোষণাটা দিলেন, সেই ঘোষণা দেওয়ার পর রীতিমতো ক্রীড়া জগতে এক প্রকার উন্মাদনা তো রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে বিসিসিআই এর সচিব হচ্ছে জয় শাহ। উনার বাবা অর্থাৎ অমিত শাহ তিনি আজ এত বড় একটি কথা বলেছেন, ঘোষণা করেছেন, সেক্ষেত্রে এরপর কি আপনারা বৈঠকে বসতে চলেছেন জয় শাহের সাথে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের যেটা বলছিলাম আমি, যে আমরা একটা ইনভাইটেশন দিয়েছি জুন মাসে, টেন্টেটিভ 22 জুন আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি প্রাইজ ডিস্ট্রিবিউশনে আগরতলাতে। সেটা আমরা ইনভাইট করেছি এবং উনি বলেছেন যে টেন্টেটিভ পোস্ট পোল ইলেকশন আমি আসব। হ্যাঁ, এবং ইভেন দেন বিসিসি প্রেসিডেন্ট রজার বিন্নি সাহেব, ওনাকেও আমরা ইনভাইটেশন দিয়েছি, উনিও আমাদের কথা দিয়েছেন যে আসবেন। তো সুতরাং এটা সবটা মিলেই আজকে যে একটা ঘোষণা উনি বললেন, এবং আমাদের পাশাপাশি সামনের মাসেই মানে জুন মাসেই আমরা একটা করতে যাচ্ছি একটা অনুষ্ঠান। প্লাস আমরা ইমিডিয়েটলি আমার কিছুদিন আগে সিএবিতে আমি একটা আলোচনায় গেছিলাম, যে একটা যারা এই ইডেন গার্ডেনের যারা এক্সপার্টরা আছেন এদেরকে দিয়ে আমরা একটা থার্ড পার্টি একটা সার্ভে করে কি পজিশন কতদিন লাগতে পারে এটা নিয়ে অলরেডি আমি 3 দিন আগে একটা মিটিং করে এসেছি। হ্যাঁ, সেই ব্যাপারে আমাদের কথাবার্তা চলছে, ওদের সাথে আমরা করেসপন্ডেন্স করছি। তো ইমিডিয়েটলি এটা আরো আমাদের আরো ত্বরান্বিত করতে হবে কাজটা, যেহেতু আমাদের একটা মোটামুটি একটা বলা যায় যে আমরা একটা টার্গেট পেয়েছি যে নেক্সট ইয়ার আমরা আইপিএল করতে চলেছি, এরকম একটা ঘোষণা আমাদের কাছে এসেছে। সুতরাং এটাকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রত্যেককে নিয়েই যেন আমরা এই কাজটা একটা মানে টার্গেটের মধ্যে একটা সময়সীমা বেঁধে রেখে আমরা যেন করতে পারি, টোটাল টিম ওয়ার্ক। এর সাথে বিসিসিআই আমাদের সঙ্গে আশা করি এই ব্যাপারে সাংঘাতিক সহযোগিতা করবে। সুতরাং আমি মনে করি যদি ইচ্ছা থাকে, হ্যাঁ, আপনার যদি সৎ মানে উদ্দেশ্য থাকে, সৎ উদ্দেশ্য যদি থাকে, আর যদি ট্রান্সপারেন্সি থাকে কাজের মধ্যে, তাহলে আমি মনে করি না যে যেটা বলছিল মণিময়দা যে 5 স্টার হোটেল বা এটা নিয়ে আমরাও চিন্তিত, আমরা আলোচনা করেছি। এখানে আমাদের ওই লেভেলের যে আগরতলা শহরের যে হোটেলগুলি আছে, যেরকম পোলো টাওয়ার আছে, তারপরে জিঞ্জার আছে, তারপরে সোনারতরী হোটেল আছে, এগুলি আছে। পাশাপাশি সিনায়নিতে যে একটা 5 স্টার হোটেল হচ্ছে, ওদের যারা কর্তৃপক্ষ, ওদের সাথে আমাদের ইতিমধ্যে একটা আলোচনা হয়েছিল কিছুদিন আগে, কারণ আমরাও তো টার্গেট রেখেছিলাম। মাঝখানে আমরা ভাগ্যবান যে উনি কথাটা বলেছেন, তাহলে আমরা আরো বেশি ইন্সপায়ার্ড। হ্যাঁ, তো আমরা অলরেডি যারা কর্মকর্তা ওদের সাথে কথা বলেছি, এরাও মোটামুটি একটা টার্গেট এরকম মানে 6 মাস 8 মাস 10 মাসের মধ্যে এরাও হোটেল মোটামুটি শুরু করে দেবে। তাহলে সবটা মিলে আমি দেখতে পাচ্ছি যে আমরা যদি সবাই মিলে কাজটাকে ত্বরান্বিত করতে পারি, তাহলে অবশ্যই নেক্সট ইয়ারে আইপিএল আমরা এখানে একটা করতে পারবো। একদমই। আর এই আইপিএল খেলা যদি করাতে হয় সেক্ষেত্রে একটা পিচের ব্যাপার থাকে, সেক্ষেত্রে সুইমিং পুলের একটা পরিকাঠামোর একটা ব্যাপার থাকে, বিভিন্ন প্রতিকূলতা অবশ্যই আসবে প্রথমবারের মতো। তো সেই বিষয়গুলি আপনারা কিভাবে মোকাবেলা করবেন? সেটা সবাই মিলে, আমি তো বারবারই বললাম যে সেটা যেই জায়গাতে আমাদের কিছু কিছু জায়গাতে হয়তো শর্টেজ আছে, এটাকে কি করে রিকভারি করা যায়, ইমিডিয়েট রিকভারি করা যায়, সেটার জন্য আমরা করেসপন্ডেন্স করব, বিসিসিআই সহযোগিতা করবে। অলরেডি আমার সাথে প্রাক্তন সচিব সিএবির যে মানে অভিষেক ডালমিয়া, ওর সাথে দীর্ঘ আলোচনা হয়েছে, এবং হ্যাঁ ও আমাকে একটা দিয়েছে যে আমি 100% কোঅপারেট করব, আপনাদের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইমিডিয়েটলি শেষ হোক, এটা আমরাও চাইছি আন্তরিকভাবে। হ্যাঁ, আমি এবার একটু বিস্তারিত দেখছি যে বর্তমানে আন্তর্জাতিক স্টেডিয়ামের কি পরিস্থিতি রয়েছে, চলুন সেই চিত্রটা একবার দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন সেই আন্তর্জাতিক স্টেডিয়াম একেবারে সেজে উঠেছে, কয়েক মাসের মধ্যেই হয়তোবা উদ্বোধন হয়ে যাবে। এবং এই ক্রিকেট মাঠকে কেন্দ্র করে অনেকেরই স্বপ্ন রয়েছে, অনেকেরই একবার ইচ্ছে রয়েছে সেই আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে
আইপিএল দেখা বা আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচ দেখা। তৎসঙ্গে যারা ক্রিকেট খেলেন তাদের মধ্যেও এক প্রকার উৎসাহ কাজ করছে যে এবার নিজের রাজ্যে সেই আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ে উঠছে। বিভিন্ন যে স্টেডিয়াম এতদিন বহিরাজ্যে দেখা যেত, এবার রাজ্যেও সেই স্টেডিয়ামে খেলতে পারবেন রাজ্যের ক্রিকেটাররা। এবার আসছি আমাদের ক্রীড়া সাংবাদিকের কাছে। এই যে আন্তর্জাতিক স্টেডিয়াম হয়েছে, সেক্ষেত্রে আইপিএল ম্যাচ যদি হয়, তো আইপিএল ম্যাচকে কেন্দ্র করে রাজ্যের খেলোয়াড়রা কতটা উৎসাহিত? তৎসঙ্গে আপনি যে আলোচনা করছিলেন যে বিভিন্ন প্রতিকূলতা, তৎসঙ্গে কি কি সিস্টেমের প্রয়োজন, সে বিষয়টা যদি একটু তুলে ধরুন। না, সেটা ঠিক। সবচেয়ে বড় কথা, যে কথাটা এতগুলি কথার মাঝখানেও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব যে কথাটা বললেন, যে ট্রান্সপারেন্সি এবং ইচ্ছা যদি থাকে, সৎ ইচ্ছা যদি থাকে, তাহলে নিশ্চয়ই আমরা করতে পারবো। এটাই হচ্ছে 100% গ্যারান্টির ব্যাপার। এই জায়গাটাতেই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জোর দিতে হবে, এবং এই মুহূর্তে যারা দায়িত্বে আছে আমার বিশ্বাস তারা এই কাজটা করতে সক্ষম। এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করি বলে আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি যে আইপিএলের মানে আইপিএল হবে এই রাজ্যে। এই যে কথাটা এমন একজন মানুষের মুখ থেকে বেরিয়েছে, এটা স্বাভাবিকভাবে এখন তাদের দায়িত্ব হয়ে গেল এটাকে ইমপ্লিমেন্ট করা, যে করে হোক করা। কিন্তু আইপিএল হয় কি, এখন আইপিএলে খেলা এখানে হবে কি হবে না, এটা ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপর সবটা নির্ভর করে না, করবে ফ্র্যাঞ্চাইজিদের উপর। তারা কোন জায়গায় মাঠ নেবে। মনে রাখতে হবে, এখনো পর্যন্ত আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন, উড়িষ্যা ক্রিকেট অ্যাসোসিয়েশন কিন্তু আইপিএলের সুযোগ পাচ্ছে না। কারণ এটা হচ্ছে এত বেশি, মানে কর্পোরেট সেক্টরের এত বেশি লেখা, এত বেশি প্রয়োজন। সেটা এখন হুট করে যদি আমাদের সচিব যদি চান যে ব্যাঙ্গালোরকে এনে আমরা খেলাবো, বললেই পারবেন না, উনি বলতেও পারবেন না এটা। সেই জন্য সচিব খুব ধীরে সুস্থে যে কথাটা বলছেন, যে আমাদের সিনসিয়ারলি আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যে আইপিএলের জন্য যা যা প্রয়োজন আমরা তৈরি থাকব, বাকিটা বিসিসিআই সচিব এখানে আসবেন, তখন কথা বলে ঠিক করা যাবে। এখন একজন ফ্র্যাঞ্চাইজিস না পাওয়াটা যে মানে ভয়ঙ্কর কঠিন ঘটনাটা তা না। তো নাইট রাইডার্সের নিজের তো কোনো মাঠ নেই, কলকাতা শব্দটা দিয়ে তো ইডেন গার্ডেন্সের সুবিধাটা নিচ্ছে, ভাড়া দিতে হয়। এরকমই কোনো ফ্র্যাঞ্চাইজি ধরতে হবে যারা ভাড়া দেবে, ভাড়া দিয়ে এখানকার মাঠ নেবে, তাদের যদি পছন্দ হয়। তারপরেও দরকার হচ্ছে তাদের টিকিট বিক্রির একটা পার্সেন্টেজ তাদের কাছে যেতে হয়। তারা তো বিশাল টাকা খরচ করে মাঠে নামে, এই টাকাটা তো টিকিট বিক্রির মাধ্যমেই সবটা তুলে আনবে তা তো না। বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার আছে, বিভিন্ন রকম সোর্স আছে, তাদের সেইভাবে তুলে আনে। এই যে জায়গাটা, এটাও তারা দেখবেন। সমস্ত বিষয়টা ক্রিকেট অ্যাসোসিয়েশনের রেসপন্সিবিলিটি, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন যদি কোনো কারণে এটা না করা, সুতরাং তারা পারল না, এই যে মানে ধোঁয়াটা তুলে দেওয়ার যে চেষ্টা যদি কেউ করে থাকে, বোকামি ছাড়া কিছু হবে না। একদম। এই যে আপনি বলছিলেন যে অসম একটু বড় রাজ্য, সেই জায়গায় এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার তেমন কোনো সুযোগ হয়নি। আন্তর্জাতিক হয়েছে, আন্তর্জাতিক আইপিএল হয়নি, আন্তর্জাতিক নিয়মিত আইপিএল ম্যাচ এখনো পর্যন্ত অসমে দেখা যায়নি। সেক্ষেত্রে রাজ্যে যদি আমি একটা কোটেশন দিই, আপনার প্রশ্নটা মানে কেড়ে নিয়েই বলছি। ওরা মানে দায়িত্ব নেওয়ার আগে, মানে এই বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন দায়িত্ব নেওয়ার আগে এখানে একজনের দায়িত্বে ছিল, মানে উনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেছিলেন। উনার প্রশ্ন ছিল যে এখানে তো ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়মিত হবে না, সুতরাং এই স্টেডিয়ামের কি প্রয়োজন? যদি এটা ঠিক কোনো সংগঠক এই কথা বলেন যে নিয়মিত ইন্টারন্যাশনাল ম্যাচ ইডেনে হয় নাকি? নিয়মিত ইন্টারন্যাশনাল ম্যাচ, নিয়মিত আমরা টেস্ট ম্যাচ ইডেনে দেখতে পাই, তা তো না। এটা মানে বাই সার্কুলেশন, এটা একটা প্রথা আছে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডে, সেই অনুযায়ী হবে। আর এই স্টেডিয়ামটা দেখে, আগের প্রশ্নটার রেস ধরে যদি আমি বলি, এই স্টেডিয়ামটা দেখে এবং আইপিএলটা দেখার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের ক্রিকেটারদের ভেতরে একটা আলাদা অন্যরকম একটা এন্থু আসবে। রাজ্যে যদি আইপিএল এর একটা দুটি ম্যাচও হয়, তবে সেক্ষেত্রে তো ক্রিকেটের মানচিত্রটা কতটা বদলাবে? অবশ্যই। উত্তর পূর্ব ভারতে ক্রিকেটের কতটা উন্নতি? অবশ্যই। ত্রিপুরা, আমাদের শুধু পশ্চিমবঙ্গের কলকাতায় আইপিএল হচ্ছে দেখেই ত্রিপুরা ক্রিকেটের মানে মানচিত্রের অবস্থানটা চেঞ্জ হয়েছে, কোনো সন্দেহ নেই। আসামের চেঞ্জ হয়েছে, উড়িষ্যার চেঞ্জ হয়েছে, বিহার এবং ওদের ঝাড়খণ্ডের চেঞ্জ হয়েছে, কোনো সন্দেহ নেই তো এই নিয়ে। ইভেন ঝাড়খণ্ডের যে স্টেডিয়াম তৈরি করা হয়েছে, আমাদের যারা তারাই করেছে, আমাদের যারা কাজ করছেন, এটা হচ্ছে মানে সাংঘাতিক রকম, মানে বর্তমান ক্রিকেটার সুব্রতদের সবচেয়ে বড় সুবিধা আছে, ভাস্ট এক্সপিরিয়েন্স এদের।
ফলে এরা দারুণ একটা কিছু করে দিতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে টোটাল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এবং ত্রিপুরা রাজ্যের ক্রিকেটের মানচিত্রটা একদম চেঞ্জ হয়ে যেতে পারে যদি আমরা এখানে আইপিএল পাই। প্রসঙ্গক্রমে বলি যে আইপিএল একটা বা দুটো ম্যাচ কিন্তু হবে না, হলে কোনো ফ্র্যাঞ্চাইজির যদি আমাদের আইপিএল এর দায়িত্ব, আমাদের মাঠ যদি দায়িত্ব নেয় বা মাঠের যদি দায়িত্ব নেয়, তার কিন্তু এই 10টা ম্যাচের ভেতর 9খানাই পাবে, এখানে 9খানাই হবে এখানে, তার তার ডবল হয় তো, ফিরতি ম্যাচ হয় তো, ফিরতি ম্যাচটা ও যার সঙ্গে খেলবে সেখানে হবে, কিন্তু ওর যে ম্যাচগুলি সবগুলি কিন্তু এখানেই হবে, ফলে চেহারা পাল্টে যাবে। বাংলাদেশ থেকে প্রচুর ক্রিকেট বা ক্রীড়া প্রেমিকরা দেশে আসেন আইপিএল খেলা দেখার জন্য। সেক্ষেত্রে যদি রাজ্যে আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের প্রচুর পর্যটকরা রাজ্যে আসবে। একদিকে পর্যটকের যেমন চিত্র বদলাবে, তৎসঙ্গে এই যে অর্থনীতি, তার চাকাও তো প্রতিনিয়ত ঘুরতে পারে, কি বলবেন? প্রচুর, এটা মানে শুধু ক্রিকেট আইপিএল মানে কি, এটা কমার্শিয়ালি যে কোনো জায়গায় এটা একটা বিরাট ব্যাপার। আমার ট্যুরিজমের কাছে, আমরা যে ট্যুরিজমের ক্ষেত্রে বাংলাদেশ, আমরা নিয়ারেস্ট কান্ট্রি। বাংলাদেশ প্রতিনিয়তই আমি দেখি ইডেন গার্ডেনে, মানে ওয়ার্ল্ড কাপেও দেখলাম বাংলাদেশের সঙ্গে ম্যাচ, অন্তত না হলেও আমি নিজে প্রত্যক্ষ করেছি 10,000 মানে মানে 10,000 বাংলাদেশ থেকে ইডেন গার্ডেনে ওদের বাংলাদেশের খেলা দেখার জন্য এরা এসছে। তো সুতরাং আমাদের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি কলকাতা থেকে আগরতলা আরো অনেক ইজি। তো আমরা সেক্ষেত্রে আনডাউটেডলি এটা শুধু ক্রীড়া না, ক্রীড়া সঙ্গে পাশাপাশি এখানে প্রচুর পরিমাণ মানুষজন আসা মানে কি, মানে একটা ডেভেলপমেন্ট, আলটিমেটলি ডেভেলপমেন্ট, এবং এখানে সারা ত্রিপুরা রাজ্যেরই একটা অর্থনৈতিকভাবে সবাই একটু এটার সুবিধা সবাই পাবে। হ্যাঁ, তো এটা একটা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে এটা একটা অন্য মাত্রা যুগ হবে ত্রিপুরা রাজ্য উন্নয়নে, এবং সেটা আমাদের প্রচেষ্টা থাকবে 100%। আর যেটা মণিমদা বলছিল যে ফ্র্যাঞ্চাইজির প্রশ্ন, ফ্র্যাঞ্চাইজি বললে আমি বারবারই বলছি যে আমার যদি ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা যদি থাকে, আর যদি আর স্বচ্ছতা থাকে, হ্যাঁ, তাহলে আমাদের সবাই মিলে, এটা একটা টিম ওয়ার্ক, কেউ একার পক্ষে সম্ভব না। আমরা প্রচেষ্টা নেব, আমরা করসপন্ডেন্স করব, আমরা হেল্প চাইব। আর পাশাপাশি আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস যেটা আজকে আমরা যে উৎসাহিত আরো বেশি করে হলাম, যে উনি একটা স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, উনি একটা কথা বলেছেন, মানে কি এটা অন্য মাত্রা যুগ হয়েছে। হ্যাঁ, সুতরাং উনার কথা রাখতে গেলেও আমরা তো এটার উপরে এখন ফোকাস করব। ঠিক, মনিমদার কাছে আমি যাচ্ছি। অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19 তাদের কতটা উৎসাহ বাড়বে, তাদের ক্রিকেটের মান কতটা উন্নত হবে যদি রাজ্যে আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচ? অবশ্যই এই যে 14 থেকে আমি ধরি, এই যে গ্রুপটা, এই 14 যে গ্রুপটা, এক্ষুনি মানে যদি ন্যাশনাল লেভেলে আমাদের রেজাল্ট নিয়ে বসে যাই, তাহলে কিন্তু অনুচিত হবে। ঘটনাটা এইভাবে দেখলে হবে না। এই 14রা যখন 19-এ পৌঁছবে 5 বছর পরে, তখন তাদের কাছ থেকে রেজাল্ট পাওয়া যাবে। ওদের 5টা বছর তো সময় দিতে হবে। এই যে জায়গাটায়, এই জায়গাটায় আসার পরিপ্রেক্ষিতে এই মাঝখানে যদি আইপিএল বা ইত্যাদি দেখে, শুধুমাত্র আইপিএলটা দেখলাম, ওর ব্যাটটা কীরকম, ব্যাটটা দেখতে কীরকম, ওর পোশাকটা কীরকম, ও মাঠে কি অঙ্গভঙ্গি করছে, বিষয়টা এরকম না। টেকনিক্যালি বিষয়টারে দেখতে হয়, এবং এই জায়গায় সাউন্ড, টেকনিক্যালি সাউন্ড যা কোচরা যারা আছেন, তার নিজস্ব এই যে ছোট ছেলেরা বা যারা 14 থেকে 14-15 এদের শুধুমাত্র ক্রিকেট মাঠে নিয়ে ক্রিকেট খেলাটা দেখো, অমুক 50 রান করেছে দেখো, এটা আবার বিরাট কোহলিকে কিভাবে রিভার্স মেরে দিচ্ছে, এগুলি ঘটনাটাই দেখ না। টেকনিক্যালি তাকে বোঝাতে হবে। এই মানসিকভাবে মানে শক্তিশালী করার ক্ষেত্রে এই ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এবং ছোট থেকে সেটা যদি তৈরি হতে শুরু করে, তাহলে আমরা একেবারে ছোটবেলা থেকেই বাড়িতে যদি মানে আমাদের এই পশ্চিমবঙ্গের ভাষা শেখাতে শুরু করি, তার যত বেশি সুবিধা হবে। গ্র্যাজুয়েশন নেওয়ার পরে পশ্চিমবঙ্গের ভাষা শেখাতে গেলে যে অসুবিধাটা হবে, ঠিক এইরকম অসুবিধাই হবে ঘটনাটা। 14 বছরটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বছর, এবং এই 13+ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা করে, এখান থেকে যে বাছাই করছে, এই রিসেন্টলি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রায় 50-56 জনের একটা লিস্ট তৈরি করেছে। এটাকেই নিয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে কি, ক্রিকেটারদের শুধু ব্যাট বলের, কোচদের শুধু ব্যাট বলের লড়াইটা শেখালে হয় না, একটা মানসিক স্থিরতা আনতে হয়, তাদের অনেক কথা বলতে হয়, অনেক গপ্প করতে হয়,
অনেক অতীতের মানে ইতিহাসের কথা বলতে হয়, কি করে উঠে চলে এসেছে এক একটা মানুষ। একনাথ টেন্ডুলকর বলে একটা ক্রিকেটার ছিল, সুব্রত ওরা ভালো জানবে, দেখবে ওরা এই ওর বাবা মালি ছিলেন এই ব্রেবন স্টেডিয়ামের ইয়েতে আমাদের মুম্বাইয়ের। এর ছেলে টেস্ট ম্যাচ খেলেছে এবং 99 ও যখন একটা মাত্র সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মুম্বাইতেই, 99 থেকে 100-তে যাওয়ার সময় ওকে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল উইকেটে। অসাধারণ ফিল্ডার ছিলেন এই একনাথ সরকার। এই গপ্পগুলি যে ছোটবেলা থেকে ওরা শুনতে শুরু করে নিজেকে অনেক বেশি ইন্সপায়ার হবে। আর ওই লোকটাকে যার সম্পর্কে বলছে তাকে যদি কাছাকাছি, এই যে বলছে রাজারবিন নিয়ে আসবে, কি আউটস্ট্যান্ডিং ক্রিকেটার, এই ভদ্রলোককে সামনে যদি এই 13 বা 14 ছেলেরা গিয়ে দাঁড়ায় জুন মাসে, স্বাভাবিকভাবে ওনার যখন কিছু গপ্প শুনবেন, আমাদের রজার বিনি আমাদের 83 ওয়ার্ল্ড কাপের অসাধারণ সৈনিক উনি একজন, এবং ওই ওয়ার্ল্ড কাপে আমরা জিতেছিলাম। এই ভদ্রলোককে কাছ থেকে যখন দেখলাম বিষয়টা অন্যরকম দাঁড়াবে, ফলে স্বাভাবিকভাবে এটা সাংঘাতিক বিষয়। অবশ্যই। এবার আমি আবারও শোনাবো আপনাদের যে বিসিসিআই সচিব জয় শাহের পিতা অমিত শাহ আজ কুমারঘাট জনসভা থেকে কি বলেছিলেন। नरसिंहगढ़ में अंतर्राष्ट्रीय क्रिकेट स्टेडियम बन रहा है, जिससे आईपीएल और राष्ट्रीय मैच भी यहां आएगी। नरसिंहगढ़ में अंतर्राष्ट्रीय क्रिकेट स्टेडियम बन रहा है, जिससे आईपीएल और राष्ट्रीय मैच भी यहां आएगी। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য। সে বিষয়ে আমি আবার যাচ্ছি সুব্রত দার সাথে। সুব্রত দা, এই যদি রাজ্যে প্রথমবার আইপিএল ম্যাচ যদি সামনের বছর অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আপনারা তো এই টিসিএ তৎসঙ্গে প্রথমবারের মতো আইপিএল খেলাতে যাচ্ছেন রাজ্যে, সেক্ষেত্রে অভিজ্ঞতার যথেষ্ট প্রয়োজন। সেক্ষেত্রে অভিজ্ঞতাটা এখন থেকে কতটা সঞ্চয় করবেন বা করছেন? প্রতিনিয়তই করতে হবে। তবে পাশাপাশি আর একটা কথা বলি আমি, এটা প্রয়োজন আছে প্রসঙ্গক্রমে। আমরা একটা ওই WPL চলছে এখন 2 বছর ধরে, এটা ওমেন প্রিমিয়ার লিগ। এটা কিন্তু বিসিসিআই প্লাস সারা দেশেরই সমস্ত যারা আমরা অ্যাসোসিয়েশন ভুক্তরা আছি, এটা আমাদের গর্বের বিষয় যে এই WPL এ আমি উদ্বোধনেও গেছিলাম এবং ফাইনাল খেলা যেটা হয়েছে দিল্লিতে সেটাও গেছিলাম। খুব মানে ওমেন ক্রিকেটকে কি করে প্রমোট করা যায়, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। এটা আজকে কিন্তু শুধু ম্যানস ক্রিকেট না, ওমেন্স ক্রিকেট কিন্তু আজকে একটা জেন্ডার ইকুয়ালিটি, এই যে সমস্ত দিক দিয়ে। কারণ আর ক্রিকেটটা কিন্তু আলটিমেট খেলা শুধু না, কিন্তু এটা কিন্তু একটা মানে ফাইন্যান্সিয়ালি এটা একটা পেশা, কিন্তু এর কিন্তু একটা রোজগার এর মাধ্যম দিয়ে প্রাতিষ্ঠানিক ব্যাপার কিন্তু প্রত্যেকের ডেভেলপমেন্টে। তো ওমেন ক্রিকেটকে যেভাবে প্রমোট করা হচ্ছে, এবং আমরা খুব গর্বিত যে কিছুদিন আগে যে 3 দিনের যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ইস্ট জোনে, চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট জোন, এবং ইস্ট জোনে আমাদের ত্রিপুরা রাজ্যের কিন্তু 3টে মেয়ে এখানে ছিল এই ম্যাচে, এবং আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি সারা ভারতবর্ষের মধ্যে। সুতরাং ওমেন ক্রিকেটে আমরা যে লাস্ট ইয়ারে যে খেলা হয়েছে সিনিয়র ওমেন, সেখানে 50 ওভারের খেলাতে আমরা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন আমরা কোয়ালিফাই হয়েছি। সুতরাং মানে ত্রিপুরা রাজ্যে ক্রিকেটের একটা আমি বলতে পারবো একটা সামনের দিকে একটা ব্রাইট ফিউচার কিন্তু ত্রিপুরা রাজ্যে ক্রিকেট অপেক্ষা করছে। এবং ক্রিকেট কিন্তু মানে আমি বলবো যে ক্রিকেট যেমন এক ধরনের ক্রীড়ার মাধ্যমে তার যে মানে অর্থনৈতিক উন্নতিও কিন্তু একমাত্র ক্রিকেটের ক্ষেত্রে অনেকটা বেশি মানে আমি বলবো যে সম্ভব। মনিময়দার কাছে যাচ্ছি। মনিময়দা, রাজ্যের যারা এই মুহূর্তে টিসিএতে রয়েছে, তাদের কি উচিত যে যারা বহিরাজ্যে যারা আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচ খেলাচ্ছেন বা আইপিএল এ যারা খেলাচ্ছেন, তাদের সাথে বৈঠক করে তাদের থেকে অভিজ্ঞতা অর্জন করা, যেহেতু তারা প্রথমবারের মতো রাজ্যে এই সমস্ত খেলাগুলো অনুষ্ঠিত করাবেন, সেক্ষেত্রে অভিজ্ঞতার তো খুব প্রয়োজন। তো সেক্ষেত্রে বহিরাজ্যে বা যে সমস্ত জায়গায় এই ধরনের বৈঠকগুলি হয়ে থাকে, যারা প্রশাসকরা রয়েছেন, তাদের এই সমস্ত বিষয়গুলির দিকে প্রথমে গুরুত্ব দেওয়া দরকার। না, কতগুলি বিষয় আছে। এটা বিসিসিআই এর অ্যাফিলিয়েটেড ইউনিট, তো হুট করে নিজের উদ্যোগে অনেক কিছু করতে পারেন না ওরা, এটা রয়ে সয়ে করতে হবে। তবুও আমাদের খুব কাছের আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভীষণ বন্ধু স্থানীয় হচ্ছে সিএবি, ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল। এরা আমাদের প্রতিনিয়তই সাহায্য করে। আর এই যে আইপিএল সংগঠন করতে গেলে বা কোনো আন্তর্জাতিক ক্রিকেট
করতে গেলেই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব তো থাকবেই, কিন্তু প্রায় পুরো দায়িত্বটাই কিন্তু বিসিসিআই এর একটা কমিটি, যারা আইপিএল যারা দেখেন তাদের জন্য আলাদা কমিটি থাকে, ওরাই বিষয়টা করে। একেবারে বিশাল মানে চাঁদে গাড়ি চালানোর মতো যে কঠিন বিষয় হবে ঘটনাটা তা না, এত বিষয় মানে সাংঘাতিক মানে চিন্তার বিষয় আছে, ঘটনাটা এরকম না। সবচেয়ে বড় কথা, এই যে স্টেডিয়ামটা তৈরি করার ক্ষেত্রে যে ফিনান্সিয়াল সমস্যাটা, এটা কিন্তু ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেই, মানে এই সমস্যাটা ওদের নেই। টাকাটা কিন্তু ওনাদের আছে, হয়তো কিছু টাকা বেড়েছে যখন টাকা শুরু কাজটা চুক্তি হয়েছিল, চুক্তিবদ্ধ হয়েছিল, আমি সর্বশেষ বিষয়টা জানি না, তো বোধহয় 185 কোটি হয়েছিল, এখন দাম টাম বেড়ে টেড়ে গিয়ে হয়তো 200 কোটি টাকার কাছাকাছি হয়তো দাঁড়াতে পারে। এই টাকাটা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আছে। এই যে বড় শক্তিটা, এই যে মেরুদণ্ডের শক্তিটা, এটা কিন্তু ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে। সুতরাং স্টেডিয়াম তৈরি করা খুব বড় যে সমস্যা হবে, এটা অনেকটাই ওই যেটা বললো সততা এবং সিনসিয়ারিটি, এটা যদি থাকে ত্রিপুরা ক্রিকেট নিশ্চিতভাবেই আছে, যারা কাজটা করবেন তাদেরও দেখাতে হবে। প্লাস মনিমদা, পাশাপাশি আমাদের কাছে মানে আমাদের ছোট্ট রাজ্য, ছোট্ট স্টেডিয়াম হিসেবে আমি বলবো যে এই যে হিমাচলে যে ধর্মশালা যে স্টেডিয়াম, হ্যাঁ, তো আমাদের স্টেডিয়াম আর ধর্মশালা স্টেডিয়ামে কিন্তু মোটামুটি এক ধরনের প্রাকৃতিক একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো সব মিলে ধর্মশালা স্টেডিয়াম, যেমন এই যে 5 স্টার হোটেলের কথা বলছিল, যে ওরা স্টেডিয়াম কমপ্লেক্সের মধ্যে ওদের করে ফেলেছে। হিমাচল প্রদেশেও কিন্তু অ্যাভেলেবল 5 স্টার হোটেল কিন্তু নেই, কিন্তু ওই যে ওদের ইচ্ছা ছিল যে আমরা এটা করাবো, তো স্টেডিয়ামের মধ্যেই ওরা সমস্ত ফেসিলিটিস রেখেছে। ইচ্ছা করলে অনেক কিছু করা যেতে পারে। আরেকটা বিষয়, এই যে পিচ কিউরেটর বা মাঠ কর্মী, বল কর্মী, বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠের মালিক, এই সমস্ত কিছু তৈরি করতে মানে আজকের পর থেকে কি পরিকল্পনা থাকবে আপনাদের? না, এগুলো তো অবশ্যই, এটা তো একটা মাথার উপর একটা বলতে পারেন যে একটা আমাদের মানে একদিকে যেমন আনন্দের, পাশাপাশি আমাদের উপর কিন্তু একটা চাপও তৈরি হলো। সবাই মিলে এটাকে চাপ নিতে হবে এবং নিয়ে আমাদের ঠিক টার্গেটে পৌঁছতে হবে। মানে আমাদের একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, মিশন মোডে কাজটা করতে হবে। এবং আমরা আশা করি যে আমাদের অ্যাসোসিয়েশনের বর্তমানে যারা আছেন, সভাপতি থেকে শুরু করে সমস্ত অফিস বিয়ার ইনক্লুডিং যারা আমার জেনারেল বডির মেম্বার, আমরা একদম ঐক্যবদ্ধভাবে এটা রোড ম্যাপ করে আমরা এটাতে এগোবো। কারণ আমরা যেহেতু একটা টার্গেট পেয়েছি, সুতরাং আমাদের এটাকে এখন মিশন মোডে কাজটা আমাদেরকে শেষ করতে হবে। একদম। আমি মনিময়দার কাছে যাচ্ছি, আন্তর্জাতিক খেলা বা আইপিএল মানে ফ্লাড লাইট, সেক্ষেত্রে সেখানেই খেলা হতে হবে। এর মধ্যে যদি কোনো কারণে বিদ্যুৎ ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে তো খেলা একটা বিঘ্ন হবেই। তো এই গোটা বিষয়ে রাজ্য সরকার তৎসঙ্গে বিদ্যুৎ দপ্তরেরও তো একটা বড়সড় পদক্ষেপ সেখানে থাকছে, তো সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া দরকার রাজ্য সরকার। অবশ্যই। আর আমাদের যা মানে এই মুহূর্তে বিদ্যুৎ যা রয়েছে, সংকট সব জায়গাতেই থাকে। এই যে আইপিএল ম্যাচ ট্যাচ হয়, ইডেন গার্ডেন্সও আইপিএল ম্যাচের সময় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছিল। এই যে মানে ফ্লাড লাইটের যে স্ট্যান্ডগুলি থাকে, তাদের বিদ্যুৎ কনজামশন করার জন্য আলাদা ব্যবস্থা থাকে। এটা অন্যান্য বিদ্যুতের চলাচলের ব্যবস্থাটা এইভাবে থাকে না, এই কনজামশনের বিষয়টা অন্যরকম থাকে। ফলে এখানে খুব বড় সমস্যা হবে বলে মনে হয়। আনইন্টারাপ্টেড থাকে, তারপরেও হয়, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তারপরেও হয়। এবং বিশ্বকাপ ক্রিকেটের চলাকালীন সময়েও হয়েছে, মানে রঞ্জি স্টেডিয়ামের দিকের লাইট হঠাৎ করে অফ হয়ে গেল, এ ধরনের ঘটনা হতেই পারে। নিশ্চিতভাবেই সেই ব্যবস্থাগুলি রাখতে হবে। এবং এই পরিপ্রেক্ষিতে সুব্রত যে কথাগুলি বললো, আমি সচিবের সঙ্গে সব বিষয়ে সহমত পোষণ করেও বলি, একটা কথা আমাদের সবাইয়ের মনে রাখতে হবে, এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সমস্ত কাজটা শুধুমাত্র ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজ বলে যদি আমরা ছেড়ে দিই যে না ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের কি, ঘটনাটা তা করলে হবে না। আমরা যারা ক্রিকেট প্রেমীরা আছে তারাও এই ব্যাপারে নিশ্চিতভাবেই সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছে, আমি দুজনের কাছেই একই প্রশ্ন করব যে আজ যখন অমিত শাহ সেই বক্তব্যটা রেখেছেন হাজারো হাজারো মানুষের সামনে, তখন আপনাদের দুজনের প্রথম অনুভূতিটা কি ছিল? আমি পরপর দুজন থেকে নেব, প্রথম আপনার থেকে নিচ্ছি। প্রথম অনুভূতি বলতে আমরা মানে প্রচন্ড পরিমাণ উৎসাহিত আমরা হয়েছি। হ্যাঁ, কারণ এটা সত্যি কথাই
যে এতদিনে দীর্ঘ এত বছরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে এই চলছে, বিভিন্ন সময় এর বিরুদ্ধে অভিযোগ, এই কাজ ঠিক হচ্ছে না, এই কাজ ঠিক হচ্ছে না, বিভিন্ন সময় আমরা বিভিন্ন কিছু শুনেছি, কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা যে আজকে এটা যে ওনার কথা থেকে যেটা আমরা একটা সত্যিকারের আমরা এত অনুপ্রাণিত হয়েছি, এত উদ্বুদ্ধ হয়েছি ওনার কথা, যে ক্রিকেট অ্যাসোসিয়েশনে আজকে আমাদের গুরুত্ব কিন্তু অনেক বেশি বেড়ে গেল। একদম। মণিময়দা থেকে জানছি, আপনি একজন ক্রীড়া সাংবাদিক, আমি তো যাচ্ছেন শুনছিলাম এবং নিয়ে একটা বাইরের একটা চ্যানেল ওনার লাইভ প্রোগ্রামটা দেখাচ্ছিল, আমি উড়ে বাস করে উঠেছি যে ঘটনাটা কীরকম। এটার অনেক অর্থ হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি প্রচণ্ড উচ্ছ্বসিত হয়েছি। কারণ আমাকে যখন এখান থেকে ফোন করা হয়, মাঝে মাঝেই করা হয়, আজকে নতুন করেছে ঘটনাটা না, যে করার সঙ্গে আমি 1 সেকেন্ডও সময় নেইনি যে এটা নিয়ে একটা রিয়াকশান দেওয়ার। তো ফলে স্বাভাবিকভাবেই আমি 78 সাল থেকে এই রাজ্যে এইগুলির সঙ্গে যুক্ত, সব দৌড়াদৌড়ি করছি। আমি যখন প্রথম ম্যাচ কভার করতে গেছি, তখন আমাদের এখানে বিসি রায় ট্রফি ফুটবল ম্যাচ চলছিল, জুনিয়র ফুটবলের, এই উমাকান্ত মাঠে। এখানে মানে এই সেমিফাইনালে ত্রিপুরা টিম গিয়েছিল। ত্রিপুরা বিষয়টা থাকলেই মানুষের ভেতরে একটা আলাদা উন্মাদনা দেখা যায়। হ্যাঁ, এটা আমরা দেখেছি, ছোটবেলা থেকেই দেখেছি। আর ইন্টারন্যাশনালের কথা বলি না, আমরা ত্রিপুরা রাজ্য কিন্তু ইন্টারন্যাশনালের আমরা তো সাংঘাতিক মানে আতিথেয়তা জানি। তো ফলে কেউ এসে আমাদের সম্পর্কে বাজে কথা বলে যায়, এই ঘটনা কিন্তু নেই। আমরা কিন্তু এই বিষয়টা স্বাভাবিকভাবেই দেখি। আমাদের এখানে রাশিয়ান জিমন্যাস্টরা এসে গেছে, উচ্ছ্বসিত করে গেছে, চীন জিমন্যাস্টরা এসে গেছে, এখানে ন্যাশনাল মানে টোটাল ন্যাশনাল জিমন্যাস্টিক্স হয়েছে এখানে। এবং ইয়েতে এশিয়াড হয়ে যাওয়ার পরে পিটি উষারা যখন তুঙ্গে, তখন আসাম রাইফেলস মাঠে 25th সিনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক্স হয়েছে, স্টাডেড ইন্ডিয়ান টিম এখানে এসে গেছে এই পরিষ্কার ঠামের ভেতরে থেকে। সুতরাং আমাদের এই রাজ্যের অভিজ্ঞতা আছে মানুষকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হয়। সুতরাং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে উদাত্ত কণ্ঠে যে কথা বলেছেন, সেই দায়িত্বটা পালন করার দায়িত্ব এখন আমাদেরও থাকবে। শুধু ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন করে দেবে, ওদের কাছে টাকা আছে, টাকা আছে ওদের কাছে, ওরা করে দেবে। সুতরাং আমাদের কোনো দায়িত্ব নেই, সবাই মিলে। সুতরাং আমি খুব উৎফুল্ল ব্যক্তিগতভাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মূলত প্রত্যেকটি সংবাদ মাধ্যম হয়তো বা আজকের দিনে দেখাবে রাজনৈতিক ইস্যু, কেন তিনি অবশ্যই কংগ্রেস বা সিপিএম কে একেবারে নিশানা করেছেন, কিন্তু নিউজ ভ্যানগার্ড কিন্তু সবসময় একটু অন্যভাবে চিন্তা ভাবনা করে। তাই আজ রাজ্যের ক্রীড়া প্রেমিকরা কত বড় উপহার পেতে চলেছে, বা আগামী দিনে ক্রীড়া জগৎটা আরো কত উপরে উঠতে চলেছে, সেই বিষয় নিয়ে কিন্তু আজ নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে আলোচনা করেছে। আজকের বিশেষ টক শো এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।